যারা বিজনেসম্যান আছেন, অনেকেই স্মল বিজনেস বা মিড সাইজ বিগ বিজনেসম্যান আছেন, যে প্রত্যেকেরই গোল থাকে যে বিজনেস ট্যাক্সটাকে কিভাবে কমিয়ে আনা যায়। মানে আপনার যে নেট যে ট্যাক্সেবল বিজনেস ইনকাম থাকবে এটা 20% আপনার কোয়ালিফাইড বিজনেস ইনকাম ডিডাকশন হিসেবে দেখাতে পারেন। তার মানে 20% যখন আপনি ডিডাকশন দেখাবেন আপনার অটোমেটিক্যালি প্রফিটটা কমে যাবে। দ্যাট মিনস ইউ আর পেইং দ্য লেস ট্যাক্সেস। আপনি যদি ট্যাক্স ক্রেডিটগুলো যদি আপনি ক্লেম করতে পারেন ট্যাক্স রিটার্নে, তাহলেও কিন্তু আপনার ট্যাক্সটা কমবে। এখন কি কি ক্রেডিট আপনি ক্লেম করতে পারেন? আপনি যদি এমপ্লয়ীদেরকে হেলথ বেনিফিট দেন, এমপ্লয়িরা যেমন খুশি হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার যদি হিউজ আর্নিং থাকে, এই যে হেলথ বেনিফিটের জন্য আপনি যে পরিমাণ খরচ করতেছেন কোম্পানি থেকে, এটা কিন্তু আপনি ডিডাকশনও নিতে পারবেন। দেবব্রত চক্রবর্তী, আপনি বিজনেস ট্যাক্স নিয়ে আলোচনা করছিলেন। যাই হোক, ধন্যবাদ আপনাকে। এখন কথা বলবো যে বিজনেস ট্যাক্স কিভাবে রিডিউস করা যায়। যে দেখুন, যারা বিজনেসম্যান আছেন, অনেকেই স্মল বিজনেস বা মিড সাইজ বিগ বিজনেসম্যান আছেন, যে প্রত্যেকেরই গোল থাকে যে বিজনেস ট্যাক্সটাকে কিভাবে কমিয়ে আনা যায় বা নেট প্রফিটটাকে আপনি রিডিউস করতে পারেন প্রপারলি লেজিটিমেট ওয়েতে, যাতে করে আপনার বিজনেস ট্যাক্সটা কম দিতে হয়। আর কিছু টেকনিক আছে, এবং এটা কিন্তু আপনার বেসিক্যালি এই যে বিজনেস ট্যাক্স যে রিডিউসের যে প্রসিডিউরটা, অবশ্যই কিন্তু আপনাকে ট্যাক্স লগুলা সম্পর্কে অ্যাওয়ারনেস থাকতে হবে। শুধু তাই না, একজন অভিজ্ঞ সিপিএ বা পেশাদার অ্যাকাউন্টেন্ট যারা আছে তাদের সাথে কনসাল্ট করেই কিন্তু আপনি একটা ট্যাক্স প্ল্যানিং সেট করতে পারেন, যার মাধ্যমে বিজনেস ট্যাক্সটা আপনি রিডিউস করতে পারেন। কারণ এটা কিন্তু বেশ কিছু টেকনিক আছে যেটা আপনার লেজিটিমেট ট্যাক্স ল ফলো করেই কিন্তু আপনাকে কমাতে হবে। আদারওয়াইজ ইট উইল ট্রিগার দ্য অডিট। আপনি ইচ্ছা করলেই যে কোনোভাবে এটা কমাতে পারবেন না। যাই হোক, সেই টেকনিকগুলো আলোচনা করবো যে কীভাবে আপনার ট্যাক্সটাকে কমিয়ে আনতে পারেন, হোয়াট ইজ দ্য প্রসিডিওর, অথবা আপনার কি প্ল্যান থাকা উচিত। সেই ক্ষেত্রে যে প্রথমেই বলবো যে এই যে ট্যাক্স রিডিউসের ক্ষেত্রে আপনার কিন্তু যে ট্যাক্স লর যে চেঞ্জগুলো আছে, প্রতি বছরে কিন্তু ট্যাক্স ল চেঞ্জ হয়। অবশ্যই আপনাকে এই ট্যাক্স ল চেঞ্জগুলো আপনাকে জানতে হবে, এবং এই চেঞ্জের মাধ্যমেই কিন্তু আপনার এই ট্যাক্সটা আপনি রিডিউস করতে পারেন। যেমন উদাহরণস্বরূপ বলবো যে ট্যাক্স কাট জব অ্যাক্ট 2017 যে রুল আছে, এই অনুযায়ী কিন্তু আপনার যে বিজনেসের যে নেট ট্যাক্সেবল যে বিজনেস ইনকাম থাকবে, এটা 20% কিন্তু আপনার কোয়ালিফাইড বিজনেস ইনকাম ডিডাকশন নিতে পারেন। তার মানে আপনার যে নেট যে ট্যাক্সেবল বিজনেস ইনকাম থাকবে, এটা 20% আপনার কোয়ালিফাইড বিজনেস ইনকাম ডিডাকশন হিসেবে দেখাতে পারেন। তার মানে 20% যখন আপনি ডিডাকশন দেখাবেন, আপনার অটোমেটিক্যালি প্রফিটটা কমে যাবে। দ্যাট মিনস ইউ আর পেইং দ্য লেস ট্যাক্সেস। তারপর আরেকটা হচ্ছে যে রিটায়ারমেন্ট প্ল্যান, আরেকটা টেকনিক, যে আপনি বিজনেসে যদি রিটায়ারমেন্ট প্ল্যান যদি সেট করেন বা সেট আপ করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু এই রিটায়ারমেন্ট প্ল্যানের কিন্তু যে এমপ্লয়ারের যে ম্যাচিং পোর্শন, কারণ দেখুন আপনি যদি রিটায়ারমেন্ট প্ল্যান সেট করেন, যেমন 401k সেপ আইআরএ, যেমন আপ টু $56,000 পর্যন্ত আপনার সেপ আইআরএতে দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে এই 401k তে কিন্তু আপনার এমপ্লয়ারও কিন্তু কন্ট্রিবিউট করে। এখানে দুজনেরই কন্ট্রিবিউশন থাকে, এমপ্লয়ার প্লাস এমপ্লয়ি। এবং সেই ক্ষেত্রে যে এমপ্লয়ারের যে ম্যাচিং পোর্শনটুকু থাকে, এটা কিন্তু আপনার বিজনেস এক্সপেন্স হিসেবে ডিডাকশন নিতে পারবেন। তার মানে আপনার প্রফিটটা কমে যাবে এই প্ল্যানের ফলে, এই এমপ্লয়ারের ম্যাচিংয়ের পোর্শনের ফলে, এবং আলটিমেটলি কিন্তু ইউ উইল এন্ড আপ পেইং দ্য লেস ট্যাক্সেস। আরেকটা হচ্ছে যে বিজনেস কিছু ট্যাক্স ক্রেডিট আপনি ক্লেম করতে পারেন, এবং একটু আগেই বলেছি যে এই ট্যাক্স রিডাকশনের ক্ষেত্রে কিন্তু আপনার ট্যাক্স ল জানতে হবে। এখন দেখুন, আপনি যদি ট্যাক্স ক্রেডিটগুলো যদি আপনি ক্লেম করতে পারেন ট্যাক্স রিটার্নে, তাহলেও কিন্তু আপনার ট্যাক্সটা কমবে। এখন কি কি ক্রেডিট আপনি ক্লেম করতে পারেন? যেমন পেইড সিক লিভ, ফ্যামিলি লিভ বেনিফিট, ওইটা আপনি ক্লেম করতে পারেন ট্যাক্স রিটার্নে। তারপর হচ্ছে এমপ্লয়ি রিটেনশন ক্রেডিট, যেটা এতদিন ছিল, এটা ক্লেম করতে পারেন। আপনার যদি কোনো ডিজেবল এমপ্লয়ি থাকে, তো সেই ক্ষেত্রে তাদের যদি অ্যাক্সেস কি বলে এটা ইজি অ্যাক্সেস, আর ডিজেবল এমপ্লয়ির জন্য র্যাম্প তৈরি করা, স্পেশাল র্যাম্প, এই সমস্ত খরচগুলো কিন্তু আপনার তখন বিজনেস এক্সপেন্স হিসেবে কাউন্ট হবে। এবং আপনার যদি বিজনেসের যদি কোনো রিসার্চ প্রজেক্টের জন্য কোনো এমপ্লয়ি হায়ার করেন, সেগুলো কিন্তু আইআরএস এগুলো মানে ডিডাক্টেবল হিসেবে নিয়ে নেয়। আপনার রিসার্চ প্রজেক্ট থাকতেই পারে একটা বিজনেসের। এবং শুধু তাই না, হেলথ ইন্স্যুরেন্স কভারেজ, অনেক এমপ্লয়ার আছে যে তারা মনে করে যে যদি এমপ্লয়ীদেরকে হেলথ বেনিফিট দেয়, তো সেক্ষেত্রে এটা কোম্পানির মানে অনেকটাই খরচ বাড়বে। কিন্তু দেখুন, এগুলা কিন্তু আপনার ট্যাক্স রিডিউসের একটা টেকনিক। আপনি যদি এমপ্লয়ীদেরকে হেলথ বেনিফিট দেন, এমপ্লয়িরা যেমন খুশি হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার যদি হিউজ আর্নিং থাকে, এই যে হেলথ বেনিফিটের জন্য আপনি যে পরিমাণ খরচ করতেছেন কোম্পানি থেকে, এটা কিন্তু আপনি ডিডাকশনও নিতে পারবেন।
তার মানে এটা একদিকে সুবিধা হচ্ছে যে এমপ্লয়িরাও হ্যাপি থাকে, তাদের লাইফ সিকিউর থাকে এবং তারা কমফোর্ট ফিল করে। কারণ আপনার মার্কেট প্লেস থেকে ইন্স্যুরেন্স কিন্তু অনেক এক্সপেন্সিভ। আপনার যদি হাই স্যালারি থাকে, আপনার যদি কোম্পানি থেকে যদি হেলথ ইন্স্যুরেন্স বেনিফিট কোনো ওনার প্রোভাইড করে এবং কোম্পানি যদি সেই ক্ষেত্রে সাবসিডি দেয়, কোম্পানি সেটা খরচ দেখাতে পারতেছে ট্যাক্স রিটার্নে। আবার সেটা যদি কোম্পানি না দেয়, এমপ্লয়িরা মার্কেট প্লেস থেকে কিনলে কিন্তু তাদের অনেক মানে কস্টলি, সেটা অনেক সেই ক্ষেত্রে এটা বিজনেসের জন্য একটা অ্যাডভান্টেজ, আপনারা এগুলো খরচ দেখাতে পারবেন। তো এগুলো কিন্তু মানে বিজনেস ট্যাক্স রিডিউস করার টেকনিক। তারপরে বলবো যে আপনি যদি বিজনেসের জন্য যদি কোনো ইকুইপমেন্ট, কোনো ভেহিকেল, কোনো গাড়ি যদি কিনেন, তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ট্যাক্স রিডাকশন করতে পারেন। সেটা কিভাবে? কারণ দেখুন, বিজনেস ইকুইপমেন্টগুলোর কিন্তু আপনি ডেপ্রিসিয়েশন নিতে পারবেন। এবং শুধু তাই না, বিজনেসের জন্য কোনো যদি ভেহিকেল কিনেন, ধরুন আপনার এমপ্লয়ীদের জন্য ট্রান্সপোর্টেশনের জন্য ভেহিকেল কিনলেন, সেই ক্ষেত্রে কিন্তু এই ভেহিকেলের যত ধরনের খরচ আছে, গ্যাস, রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স, এবং বিগ থিং হচ্ছে ডেপ্রিসিয়েশন, ইউ ক্যান ডেপ্রিসিয়েট দেম ইন দ্য ট্যাক্স রিটার্ন, সেটাও কিন্তু আপনার ডিডাকশন হিসেবে নিতে পারেন। এবং গুড নিউজ হচ্ছে এই বছরের জন্য যে আপনি কিন্তু বোনাস ডেপ্রিসিয়েশন এই বছর কিন্তু নিতে পারতেছেন অলমোস্ট 80% ফার্স্ট ইয়ার অফ দ্য ইকুইপমেন্ট যেটাই কিনেন। এবং শুধু তাই না, আপনার যদি কোনো লোন থাকে এগুলা কিনতে গিয়ে, এই যে ভেহিকেল বলেন বা ইকুইপমেন্ট, লোনের ইন্টারেস্টও কিন্তু আপনি ডিডাকশন নিতে পারবেন। এখানে একটা প্রসঙ্গত উল্লেখ্য যে দেখুন, যে আমরা যখন ট্যাক্স রিটার্ন করি, এই প্রসঙ্গটা এই কারণে আনতেছি যে বিশেষ করে যারা ট্যাক্সি অপারেটর যারা আছেন, আপনারা তো অনেকেই গাড়ি কিনেন। তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে গাড়িটা যখন পারচেজ করেন, তখন আপনাদের ইনস্টলমেন্ট দিতে হয়, রাইট? আপনারা মান্থলি একটা কিস্তি দেন লোনের ক্ষেত্রে, যদি লোনে কেউ গাড়িটা কিনেন। তো লোনের যখন কিস্তি দেন, এই কিস্তিতে কিন্তু দুইটা পোর্শন থাকে, প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট। এবং সবাই কিন্তু এইরকম একটা আশা করে আসেন যে পুরো কিস্তিটাই আপনারা মানে খরচ দেখাতে পারবেন ট্যাক্স রিটার্নে। কিন্তু মনে রাখবেন, ট্যাক্স রিটার্নে শুধু ইন্টারেস্টটা ডিডাক্টেবল, প্রিন্সিপাল ইউ ক্যানট ডিডাক্ট ইন দ্য ট্যাক্স রিটার্ন। তার মানে আপনি যদি কিস্তি দেন, লেটস সে $1000, আমি রাউন্ড নাম্বার বলতেছি, $1000 আপনি কিস্তি দিচ্ছেন মাসে গাড়ি কেনার পারপাসে লোনের জন্য। সেই 1000 এর মধ্যে ধরুন ইন্টারেস্ট হচ্ছে $700, $700 অ্যান্ড $300 হচ্ছে প্রিন্সিপাল। আপনি শুধু কিন্তু এই $700 খরচ দেখাতে পারবেন। এই যে $300 যে প্রিন্সিপাল, ইউ ক্যানট ডিডাক্ট ইন দ্য ট্যাক্স রিটার্ন। তার মানে বিজনেসের যদি কোনো লোন থাকে, শুধুমাত্র ইন্টারেস্টটুকু আপনি ডিডাকশন নিতে পারবেন, নট প্রিন্সিপাল। এটা কিন্তু মাথায় রাখবেন। অনেক ট্যাক্স প্রিপেয়াররাও কিন্তু এই ভুলটা করে কি যে দেখা গেছে কিস্তি যা আছে পুরোটাই ওরা খরচ দেখিয়ে দেয়, বাট প্রিন্সিপাল কিন্তু নট ডিডাক্টেবল। সেই ক্ষেত্রে শুধু ইন্টারেস্টটুকু আলাদা করতে হবে। আরেকটা টেকনিক হচ্ছে যে আপনি কিন্তু গিফট এবং বোনাস কিন্তু আপনার ট্যাক্স ডিডাক্টেবল। আপনি যদি এমপ্লয়ি অথবা আপনার যে যারা ক্লায়েন্ট আছে, ভেন্ডর যারা আছে, তাদেরকে যদি আপনার গিফট দেন, এগুলো কিন্তু ট্যাক্স রিটার্নে ডিডাক্টেবল। শুধু তাই না, এমপ্লয়ীদেরকে যদি আপনি বোনাস পে করেন, এমপ্লয়িরা যেমন খুশি হবে বোনাসও পেয়ে, এটা কিন্তু আবার কোম্পানির এক্সপেন্সও। এগুলো আপনার কি বলে যে অনেক কোম্পানি আছে হয়তো স্পেন্ডিং এর কথা চিন্তা করে যে খরচ করতে চায় না, কিন্তু আলটিমেটলি ইউ আর ইন দ্য পেইং মোর ট্যাক্সেস। আমার মনে হয় যে গভর্নমেন্টকে বেশি ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে ইউ শুড মেক ইউর এমপ্লয়ি হ্যাপি। এমপ্লয়ীদেরকে হ্যাপি করা উচিত। সেক্ষেত্রে আপনি এমপ্লয়ীদেরকে বোনাস দিতে পারেন, গিফট দিতে পারেন, বিকজ ইট ইজ ডিডাক্টেবল ইন দ্য ট্যাক্স রিটার্ন। সেই ক্ষেত্রে আপনার বিজনেস প্রফিটটা কমে যাবে, ইউ আর ইন দ্য পেইং লেস ট্যাক্সেস, আপনার এমপ্লয়ি খুশি হবে, তাদের কাজের প্রোডাক্টিভিটিও বাড়বে। আরেকটা হচ্ছে যে ক্যারি ওভার বিজনেস লস। আপনারা এটাও জানেন যে বিজনেস লস কিন্তু ইউ ক্যান ক্যারি ওভার। দেখা গেছে যে এই বছর যদি লস হয়, ইউ ক্যান ক্যারি ফরওয়ার্ড আপ টু 5 years and carry back maybe probably I think 3 years, something like that. Anyway, like ক্লজ যদি থাকে বিজনেস, আপনি কিন্তু ফিউচার কামিং ইয়ারগুলোতে আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারেন। তার মানে ধরুন আপনার যদি লস থাকে 50,000 এবং পরবর্তীতে নেক্সট ইয়ারে প্রফিট হইলো 100,000, তো সেই ক্ষেত্রে কিন্তু এই প্রফিট থেকে লসের একটা পোর্শন, নট 100%, একটা পোর্শন আপনি তখন এই ক্যারি ফরওয়ার্ড করতে পারেন, তখন আপনার প্রফিটটা কমে যাবে। এটাও কিন্তু টেকনিক। তার মানে আপনাকে অবশ্যই লসটা ক্যারি ফরওয়ার্ড করতে হবে, কারণ এটা অনেক সময় সফটওয়্যারগুলো অটোমেটিক করে ক্যারি ফরওয়ার্ড, আবার অনেক সময় হ্যাভ টু ডু ইট ম্যানুয়ালি। তো কিন্তু এই টেকনিকটা করলে তখন হয় কি যে আপনার কারেন্ট ইয়ারে যদি প্রফিট থাকে, প্রায়র ইয়ারের লসগুলো এসে অফসেট হয় প্রপোর্শনেটলি, নট 100%, সেই ক্ষেত্রে কারেন্ট ইয়ারের ট্যাক্সটাও কমে যায়। এটা একটা টেকনিক। আপনি ফ্যামিলি মেম্বারদেরকে হায়ার করতে পারেন। একটু আগে যে এক্সাম্পল দিলাম কোম্পানি ফরমেশনের ক্ষেত্রে, আপনার যদি দেখা গেছে যে হিউজ প্রফিট থাকে, আপনার ফ্যামিলি মেম্বার বা যারা আছে, আপনি বেশি লোক হায়ার করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার যে স্যালারিটা দিচ্ছেন, স্যালারিটা কিন্তু আপনার ট্যাক্স রিটার্নে ডিডাক্টেবল। শুধু তাই না, ইভেন পেরোল ট্যাক্স যেটা দিবেন সেটাও কিন্তু ট্যাক্স রিটার্নে ডিডাক্টেবল, বাট অনলি এমপ্লয়ার পোর্শন, নট দ্য এমপ্লয়ি পোর্শন।
তারপর আপনার ট্রাভেল এক্সপেন্স যদি থাকে, অনেক বিজনেস ওনার আছেন বিভিন্ন পারপাসে, বিজনেস মিটিং বা এই সমস্ত পারপাসে ট্রাভেল করতে আপনাদের হোটেলে থাকতে হয়, তারপর এয়ার টিকেট আর অন্যান্য আনুষঙ্গিক খরচ আছে। আপনারা কিন্তু এই সমস্ত এক্সপেন্স ট্র্যাক করতে পারেন, এগুলো কিন্তু ট্রাভেল এক্সপেন্স হিসাবে বিজনেস ট্যাক্সে ডিডাকশন নিতে পারেন। তারপর হচ্ছে যে স্টার্ট আপ এক্সপেন্স ডিডাকশন। দেখা গেছে যে বিজনেস যখন আপনি স্টার্ট করেন প্রথম বছরে কিন্তু আপনার এত রেভিনিউ জেনারেট হয় না। তা এখন এই যে স্টার্ট আপ এক্সপেন্স, বিজনেসের স্টার্ট আপ এক্সপেন্স কিন্তু হিউজ। আপনার দেখা গেছে লিগ্যাল ফি অনেক ইনভলভ থাকে, তারপর আপনার দেখা গেছে যে কোনো কি বলে অ্যাডভার্টাইজিং করতে হয় যখন বিজনেসটা স্টার্ট করেন। কিন্তু এই যে এই পরিমাণে যে খরচ স্টার্ট আপ করতে গেলে পুরো খরচ কিন্তু আপনারা এক বছর এটা নিতে পারবেন না, আর সেটা অ্যালাউ করে না। তো সেই ক্ষেত্রে বিজনেস স্টার্ট আপ এক্সপেন্সটা আপনি হয়তো 10-15 ইয়ার্স আপনার মানে এটা দেখাইতে হয় যে এটাকে অ্যামোর্টাইজেশন বলে, স্টার্ট আপ এক্সপেন্স অ্যামোর্টাইজ করতে পারেন। এবং সেই ক্ষেত্রে কিন্তু সেটা আপনি ইয়ার টু ইয়ার আপনি কিন্তু এই স্টার্ট আপ এক্সপেন্সটা ডিডাকশন হিসেবে নিতে পারেন। এবং এই যে ডিডাকশন বলতেছি, ডিডাকশন মানেই হচ্ছে আপনার বিজনেস প্রফিটটা কমে যাবে, প্রফিট কমা মানেই ইউ হ্যাভ টু পে দ্য লেস ট্যাক্সেস। তারপর আরেকটা বলতে হচ্ছে যে ভেহিকেল, একটু আগেই বলেছি যে ভেহিকেল ইকুইপমেন্ট থাকলে ডেফিনেটলি আপনার ভেহিকেলের যত ধরনের রিপেয়ার মেনটেনেন্স আছে, গ্যাস আছে, শুধু তাই না ভেহিকেল যদি লোনে কিনেন সেই ক্ষেত্রে লোনের যে ইনস্টলমেন্ট দেন ইন্টারেস্টও আপনি ডিডাক্ট করতে পারেন। ভেহিকেলের যদি কোনো ইন্স্যুরেন্স থাকে ইন্স্যুরেন্স প্রিমিয়াম আপনি ডিডাকশন নিতে পারেন, সেটা অ্যাডভান্টেজ। তারপর আরেকটা হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স, একটু আগেই বলছি যে এমপ্লয়ীদের মেডিকেল ইন্স্যুরেন্স, ডেফিনেটলি মেডিকেল ইন্স্যুরেন্স আপনি ডিডাকশন নিতে পারেন। আরেকটা হচ্ছে হোম অফিস ডিডাকশন, এটা একটা ইম্পর্টেন্ট টপিকস। দেখুন যে এই যে হোম অফিস ডিডাকশন নিয়ে একটু বলতে হয় যে যারা ইভেন সেলফ এমপ্লয়েড স্মল বিজনেস করেন, আপনারা অনেকে দেখা গেছে যে হয়তো যেখানে থাকেন এটার একটা পোর্শন আপনারা অফিস হিসাবে ইউজ করেন, বা হয়তো আপনি যে বাসায় থাকেন বাসার একটা রুম আপনার রুম অফিস হিসাবে অফিসের কাজকর্ম করেন, যারা সেলফ এমপ্লয়েড নট W2 এমপ্লয়ি, আপনারা কিন্তু এই হোম অফিস ডিডাকশন মানে এই বাসারই একটা রেন্টের একটা পোর্শন হোম অফিস হিসাবে ডিডাকশন নিতে পারেন। তবে কন্ডিশন হচ্ছে এই হোম অফিস ডিডাকশনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা এক্সক্লুসিভলি এবং রেগুলার বেসিসে কিন্তু বিজনেস পারপাস ইউজ করতে হবে, আদারওয়াইজ IRS উইল নট অ্যালাউ দিস ডিডাকশন। উদাহরণস্বরূপ বলবো যে দেখুন যে দেখা গেছে যে আপনি যদি অকেশনালি আপনার লিভিং রুমে বসে দেখা গেছে সোফায় বসে আপনি টিভি দেখতেছেন, দুই একটা ইমেল রিপ্লাই করলেন অফিসিয়াল কাজে, তো সেই ক্ষেত্রে কিন্তু সেটা এক্সক্লুসিভলি আপনি ইউজ করতেছেন, অকেশনালি আমি কথাটা ইউজ করছি। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই এই যে আপনার লিভিং রুম যেটা আছে এটা হোম অফিস হিসাবে ডিডাকশন নিতে পারবেন না, বিকজ ইউ আর নট ইউজিং রেগুলার বেসিস অ্যান্ড এক্সক্লুসিভলি ফর দ্য বিজনেস। তার মানে আপনি যদি রেগুলার বেসিস এবং এক্সক্লুসিভলি যদি বিজনেসের জন্য ইউজ করেন তবেই কিন্তু এই হোম অফিসটা ডিডাকশন নিতে পারবেন, কারণ IRS ন্যারোলি ডিফাইন আপনার এই হোম অফিস ডিডাকশনের ক্ষেত্রে তারা ভেরি স্পেসিফিক। এবং আরেকটা বিষয় বলবো যে ইভেন বিজনেস এক্সপেন্সের ক্ষেত্রে, যে এতক্ষণ এক্সপেন্সের যেগুলো বলতেছি, যে এক্সপেন্সেসের ক্ষেত্রে IRS এর কিন্তু ক্লিয়ার আইডিয়া দেওয়া আছে যে ইউর বিজনেস এক্সপেন্স শুড বি লেজিটিমেট অ্যান্ড অলসো রেলিভেন্ট টু দ্য বিজনেস। তার মানে আপনার এবং অর্ডিনারি টু দ্য বিজনেস, মানে অর্ডিনারি এক্সপেন্স থাকতে হবে। তার মানে আপনার যে বিজনেস এক্সপেন্সগুলো ক্লেম করবেন অবশ্যই বিজনেসের সাথে রিলেটেড থাকতে হবে এবং কি বলে অর্ডিনারি পারপাস মানে মানে দৈনন্দিন বিজনেস করতে গেলে যে খরচগুলো হয় আপনি সেগুলোই বিজনেস এক্সপেন্স হিসেবে নিতে পারেন। কোনো পার্সোনাল এক্সপেন্স কিন্তু আপনি এখানে কমিঙ্গেল করার সুযোগ নেই। এগুলোই IRS এ একদম স্পষ্ট তাদের ডেফিনেশন দেওয়া আছে এই সমস্ত এক্সপেন্সের ব্যাপারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।